ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে ইরু। ক্ষণে ক্ষণে ফুঁপিয়ে উঠেছে মেয়েটা, সমস্ত শরীর জুড়ে পড়ে যাচ্ছে ও। সামনে ভেঙে ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ে আছে ইরুর মোবাইলটা। কাল সন্ধ্যায় যখন আকাশ মন খারাপ নিয়ে ভিজে ফিরল, তখন দরজার সামনে সৎমা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ইরু ভয় পায়। কাছে যেতে ইরু সৎমা বেকরার রাগে কণ্ঠে বলে, তোর মোবাইল কই? কতবার কল দিয়েছি তোকে? রোকেয়ার কথা, ইরু ফোনের কথা মাথায় আসে। তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখে ফোন ভিজে বন্ধ হয়ে গেছে। ইরু ভয় মন খারাপ নিয়ে রোকেয়ার দিকে তাকাতেই রোকেয়া রাগে কণ্ঠে বলে, কি হয়েছে দেখি? ইরু গাল থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দেখে টকটক করে পানি পড়েছে। মুহূর্তে রেগে যায় রোকেয়া। ইরু হিজাবের উপর দিয়ে চুল খামচে ধরে ভেতরে ভেতরে টেনে আনে। দরজা লাগিয়ে ঠাস করে চড় মারে। সোফায় বসে বসে খাচ্ছে ইরা সৎমা বোন। তবে ইরুর দিকে ফিরেও তাকালো না তারা। রোকেয়া রাগে কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, হুশ কোথায় থাকে? আমার ভাইয়ের দেওয়া ফোন দিলি তুই নষ্ট করে? কত বছর যত্ন করে রেখেছি, অমনি নষ্ট করে দিলি? রোকেয়ার কথায় ফুপিয়ে ওঠে ইরু। রোকেয়া ইরুকে টানতে টানতে ইরুর ঘরে নিয়ে এসে বলে, বল তোর হুশ কোথায় ছিল? ইরু কিছু বলে না। ফলে রোকেয়া কয়েকটা চড় বসায়। তখন ইরু ছোট্ট করে বলে, আব্বু দেও না, নতুন মোবাইলটা আছে তো, ইব্রাহিম এর থেকে টানা নাও। কতদিন ধরে মার খায়, আর আজ সব কষ্টের একসাথে। রোকেয়া বেগম মোবাইলটা আছাড় দিয়ে টুকরো টুকরো করে ফেলো। তারপর ইরুর দিকে তাকিয়ে বলে, অলক্ষিণী, তুই আমার ছেলের মোবাইলের ফিকে নজর দিয়েছিস, তোর চোখ তুলে নেব। কাল সাপ কোথাকার, তোর জন্য আমার সংসারে ঝামেলা হয়। মরে যেতে পারিস না? তোর মা যেভাবে গলায় দড়ি দিয়েছিল, তুইও দিয়ে মরার কথাটা বলে বেরিয়ে যায়। রোকেয়া যাওয়ার আগে বলে যায়, মোবাইল নষ্ট করেছিস না, আজ থেকে তোর খাওয়া বন্ধ। খিদে যখন মরবি তখন খিদে দেব। বাইরে বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে বেরিয়ে যায় রোকেয়া। আজ যখন শুনেছে বাড়িটা ইরুর নামে, তখন থেকেই তিনি রেগে আছেন। অনেক তাজিব করে স্বামীকে ইরুর থেকে সরিয়েছেন, এখন ভুলেও খোঁজ নেয় না ইরুর বাবা ইরু। তবে আজ যখন সে বলল এই বাড়ির ইরুর নামে, তখন রেগে গেলেন। তখন এই বাড়ির হাতানোর একমাত্র উপায় ইরুকে সরানো। তার জন্যই রোকেয়া সাপ করেন। তিনি জানেন ইরু কখনো চিল্লায় না, কোনো প্রতিবাদ করে না, সবসময় চুপচাপ। তাই তো বাড়ি পুড়েছে। পেছনের দিকে ছোট ঘরটা ইরুকে দিয়েছে, আর ইরুর মায়ের ঘরটা নিজে নিয়েছেন। আর বাড়ির পেছনে জঙ্গল হওয়ায় ইরু কারো ডাকেও পায় না। ইরুর চোখ দুটো ঘোলা হয়ে আসছে ক্রমশ। কাল সন্ধ্যা থেকেই একাই ভাবে বসে আছে সে। তার কেউ নেই, কেউ না। আসলে সে ইতম দুঃখ, সে দুঃখ দেখার কেউ নেই। ইরু জলে কাতরালো, মাথা যন্ত্রণা করছে, ভেজা কপালে গায়ে শুকিয়ে গেছে। ইরু আর সহ্য করতে পারে না। প্রচণ্ড পানির পিপাসা ও জ্বরের তাণ্ডবে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। ধপাস করে একটা শব্দ হয়ে তারপর শুধু কয়েকবার জোরে নিঃশ্বাস ফেলে শব্দ করে ভেসে ওঠে বাতাসে। তারপর নিস্তব্ধতা, ভয়ানক নিস্তব্ধতা। ইরুকে অনেকবার কল দেওয়ায় ফাহিম, তবে ইরু অনলাইনে, তার আর কল দিতে শ্রেয়সীর নাম্বার আর আইডি শেয়ার করে দেয় মেহরোজকে। সেই দিন ইরুকে ফাহিম চেয়েছিল বলে ফাহিম থেকে নাম্বার নিয়ে মেহরোজ ভাবতে থাকে কল দিবে কি দেবে না। ভাবতে ভাবতে কফির কাপ নিয়ে ছাদে এসে দাঁড়ায়। সকাল থেকে বৃষ্টি হওয়ায় দারুণ ছাদ ভেজা। ছাদের চাবির চারপাশে বিভিন্ন ফুলের গাছগুলো ভরে আছে। এগুলো সব নাহিদা খাতুনের দেখাশোনা করে। ফুল গাছ তার পছন্দের। মেহরোজ দোলনায় বসে কফির কাপে চুমুক দিতে কল দেয় শ্রেয়সীর নাম্বারে। প্রথম দুবার রিসিভ হয় না। মেহরোজ বিরক্ত হয়। এবার আসলে শ্রেয়সীর নাম্বার তো। মেহরোজ ভাবনার মাঝে উপাস থেকে একটা স্নিগ্ধ মিষ্টি কণ্ঠ ভেসে আসে, আসসালামু আলাইকুম, কে বলেছেন? কণ্ঠটা শুনে মেহরোজ হৃৎস্পন্দনের গতিবেগ যায়। মেহরোজ নিজের গম্ভীরতা বজায় রেখে বলে, শ্রেয়সী বলেছেন, জি আপনি কে? মেহরোজ কি বলবে ভেবে পেল না। যদি মেয়েটা আবার রেগে যায় তার নাম শুনে, যদি নতুন কোনো ঝামেলা তৈরি করে, যদিও বিয়ে হবে তাদের, আবার সমস্যা হবে না। কিন্তু মেহরোজ আর আর ভাবে না। গম্ভীরতা বজায় রেখে বলে, এই মাসের শেষ শুক্রবার যার সাথে আবারও 3 কবুলে হালাল বন্ধনে আবদ্ধ হবে, আমি সেই মানব। মেহরোজ শান্ত গম্ভীর কণ্ঠে বলে, ওইদিকে তোহার সাথে বসেছিল শ্রেয়সী, তোহার গালে তুলে জোর করে খাইয়ে দিয়েছে শ্রেয়সীকে। তারপর সে বসে গল্প করেছিল, হঠাৎ কল আসায় রিসিভ করেছে। যেহেতু অচেনা নাম্বার, তাই তোহা আর কৌতূহল নিয়ে শ্রেয়সী রিসিভ করেছে। মেহরোজের কথা শুনে শ্রেয়সী এবার রাগ করতেছে। ও রাগ করতে পারে না, কারণ সে যতটুকু বুঝেছে এতে মেহরোজের কোনো দোষ নেই। মেহরোজ তো কোনো কিছুই করেনি, তাহলে তার উপর কেন রাগবে শ্রেয়সী? শ্রেয়সীকে চুপ থাকতে দেখে মেহরোজ এবার কণ্ঠ কিছুটা নরম করে বলে, চিনেছি যা জি। শ্রেয়সী কণ্ঠ শুনে মেহরোজের ভ্রু কুঁচকে যায়। মেয়েটা রেগে গেল না কেন? মেয়েটা তো তার উপর রেগে যাওয়ার কথা, তাহলে রাগ করলো না কেন? মেহরোজের ভাবনার মাঝেই ওপাশ থেকে শ্রেয়সীর নরম কণ্ঠ ভেসে আসে, কি কিছু বলবেন? হ্যাঁ আসলে জি বলেন। মেহরোজ খুব পায় না কি বলবে, তাই হুট করে কিছু একটা মাথায় আসতে বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে আজ একটা কফি শপে বসতে পারি, কিছু দরকার আছে, আর আমার বিষয়ে আপনার কিছু ভুল ধারণা ধরিয়ে দেওয়ার আছে। মেহরোজের কথায় শ্রেয়সীর
ফোন লাউড স্পিকারে থাকায় শ্রেয়সী সহ তোহাও শোনে। শ্রেয়সী যদিও মানান করতে যাচ্ছিল, কিন্তু তার আগে তোহা ইশারায় হ্যাঁ বলতে বলে। তোহার উপর ভরসা করে শ্রেয়সী শান্ত স্বরে বলে, জি আচ্ছা। শ্রেয়সীর কথা শুনেই মেহেরজ বেশ খুশি হয়। কথাটা এখন ফাহিমকে বলা দরকার। কিছু একটা ভেবে তারপর মেহেরজ আবার বলে, তাহলে বিকাল 4টায় রেডি থাকবেন, আমি গাড়ি নিয়ে আসবো। এখন রাখি। জি আচ্ছা। মেহেরজ কল কেটে দেয়। তারপর ফাহিমের নাম্বারে কল করে। ওদিকে কল কাটার শব্দ পেয়ে শ্রেয়সী ফোনের দিকে তাকায়। লাস্ট ডিলেট 99টা। তাহলে এটাই লোকটা। শ্রেয়সী এবার তোহার দিকে তাকায়। তোহাকে নিজের দিকে তাকাতেই দেখে তোহা শ্রেয়সীর হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলে, যেহেতু বিয়েটা হবে আর ছেলেটাকে যেমন ভেবেছ তেমন নয়, তাই তোমার উচিত তার সাথে দেখা করা। মাথা ঠান্ডা রাখবে। লোকটা তো বললো যে তোমার সব ভুল ধারণা ধরিয়ে দেবে, তাই তোমার দেখা করা উচিত। আর আইনত সে এখনও তোমার হাজবেন্ড, বুঝলেন নন্দিনী? কিন্তু ভাইয়ের জানানোর বিষয় রেগে যাবে ভাবি। শ্রেয়সীর কথায় তোহা হাসে। আজ তো আব্বু দোকানে থাকবে আর তোমার ভাই শহরের বাইরে গেছে। এটা কি জরুরি কাজ আছে, তাই কোনো চিন্তা করা লাগবে না। আর আম্মুকে বলবো, আমি কিছু বলবো না। তোহার কথা শ্রেয়সী কিছুটা ভরসা পায়, কিন্তু শ্রেয়সী কেমন গিলফিল করা হচ্ছে। এদিকে আগে যে লোকটাকে পাবলিক লেটার্সের সাথে কথা বলার আসার সময় ইরুর সাথে দেখা করে আসবে, ওর রাগ ভাঙানো আর ফোন বন্ধ রাখার জন্য অনেক বকবে। কেন বন্ধ রেখেছে ফোন? শ্রেয়সীকে গভীরভাবে কিছু ভাবতে দেখে তোহা শ্রেয়সীকে লজ্জা দিয়ে বলে, কি ব্যাপার নন্দিনী? আমার ননদকে নিয়ে ভাবনা পড়ে গেছে নাকি? বিয়ের পর তো সারাদিন দেখবে, এখন না হয় কী করে যাবে সেটাই ডিসাইড করো। ভাবির কথায় শ্রেয়সী লজ্জা পায় কিছুটা। তারপর বলে, কি যে বলো না হয়েছে, এখন না হয় কি পরে যাবে, ডিসাইড করো। আমার ননদিনীকে আজ সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে আমার নন্দাই বাসাধার আমার ননদিনকে দেখে ক্রাশ খায়। দুপুর 2:30। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, মৃদু বাতাস বয়ে চলেছে। মেহেরজ দুপুরে খাওয়ার পরে রেডি হয়ে নিয়েছে। কালো প্যান্ট এর সাথে মেরু রঙের শার্ট, চুলগুলো জেল করে দুটো সেট করা, হাতে রিল্যাক্সের ঘড়ি, পায়ে কালো বুট। আজ তার গাড়ি নেবে না মেহেরজ, তাই পার্কিং থেকে নিজের কালো রঙের RH5 নতুন মডেলের একটা গাড়ি বের করলো। কালো রঙের প্রতি আলাদা একটা টান মেহেরজের। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগেই নাহিদা খাতুনকে বলেছে যে শ্রেয়সীর সাথে দেখা করতে যাবে, তবে কখন তা বলেনি। এখন আপাতত মেহেরজের ফাহিমের সাথে জরুরি একটা দরকার, তাই মেহেরজ একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে বাড়ি থেকে। উদ্দেশ্য ফাহিমদের বাসায়। মেহেরজ বাইরে স্পিড বাড়ায়, ফাঁকা রাস্তায় ছুটে চলে কালো রঙের বাইকটা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরজ মির্জা চলবে।